আসসালামু আলাইকুম, সকলকে শুভরাত্রি জানাচ্ছি। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। কবির কণ্ঠে কবিতা পাঠ অনুষ্ঠানে আমি ডক্টর শাহনাজ পারভীন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রতিভা প্রকাশের পরিচালক, কবি ও শিশু সাহিত্যিক মঈন মুরসালিন। কৃতজ্ঞতা জানাচ্ছি প্রতিভা প্রকাশের সমস্ত কলা কুশলীবৃন্দকে, যারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই নান্দনিক একটি বিষয়কে তারা চালু রেখেছেন, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ফেসবুক লাইভ পরিচালনা করছেন। আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ 11 আগস্ট 2020, আজ 27শে শ্রাবণ 1427 এবং আজ 20শে জিলহজ 1441। তিনটি মাস মিলিয়ে একটি গুরুত্বপূর্ণ মাস। আগস্ট আমাদের শোকের মাস, শ্রাবণ আমাদের ভরা প্লাবনের মাস এবং জিলহজ আমাদের ঈদ উল আজহা অর্থাৎ পবিত্র হজের মাস। সব মিলিয়ে একটি গুরুত্বপূর্ণ সময় আমরা অতিবাহিত করছি এবং একই সাথে কোভিড-19 এই দুঃসময়ে আমরা আমাদের যাপিত জীবনে এক স্থবিরতা আমরা যাপন করছি। তারপরেও এই অনুষ্ঠানের মাধ্যমে, ভার্চুয়াল সাহিত্য সংযোগের মাধ্যমে আমরা চলছি সকলের সাথে, সবাইকে নিয়েই সাথে নিয়েই আমরা চলছি। তো আজ আমি আবারও আমার কথা বলবার আগে আমি মঈন মুরসালিন, আমার প্রিয় কবি, শিশু সাহিত্যিক, যিনি সাহিত্য জগতে অক্লান্ত পরিশ্রম করছেন, আমি তাকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, নান্দনিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি এ মাসেই কবিগুরু রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস। 15 আগস্ট আমাদের জাতির পিতার শহীদ দিবস এবং 29শে আগস্ট আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস। সব মিলিয়ে একটি গুরুত্বপূর্ণ মাস। তো এই গুরুত্বপূর্ণ মাসের এই লাইভ অনুষ্ঠানকে আমি আমার যে সমস্ত বন্ধুরা দেখছেন এবং আছেন সাথে, আমি সকলকে নান্দনিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি আমার এই প্রতিভা প্রকাশকে নিয়ে লেখা ছোট্ট একটি কবিতার মাধ্যমে আজকের লাইভ আমি শুরু করব। সকলের ভিড়ে বলি তোমাকে সাবাস, প্রতিভা প্রকাশ, আহা প্রতিভা প্রকাশ। যত গুণী, যত কবি, মহারথী যত, খুঁজে খুঁজে তাদেরকে করো অবিরত, প্রকাশিত আলোড়িত ছন্দে ও গানে, তুমিও ফুটে ওঠো তাদের সমানে। তাই বলি চলো ঠিক আগামীর পথে, ঝঞ্ঝা উড়িয়ে দিন চলো সাথে সাথে। প্রতিভা প্রকাশকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে চাই। আমি শুরু করতে যাওয়ার আগে দু একটি কথা বলতে চাই যে আমি কেন লিখছি। আসলে কি লিখছি এজন্যই যে আমার না বলা কথাগুলো পাঠককে জানাতে। আমি আমার চোখের সামনে ঘটে যাওয়া এমন দু একটি ঘটনা যা অবিরত ঘটে যায় এবং আমাকে আমার ভিতরের এক ধরনের আন্দোলন শুরু করে, আন্দোলিত হয় এবং মনে হয় যে ঘটনা যেন এখনই শেষ হয়ে না যায়। সেটিকেই আমি দীর্ঘসূত্রিতা দেবার জন্য, পাঠকের সামনে, পাঠকের দ্বারে দ্বারে পৌঁছে দেবার জন্যই আমি লিখি। তো আজ আমি যেই
কবিতা দিয়ে শুরু করতে চাই, সেটিতে আমি পড়লাম প্রতিভা প্রকাশকে নিয়ে আমার লেখা একটি ছোট্ট কবিতা। এরপরে আমি যেটি লিখব, যেহেতু আমাদের এই শ্রাবণ মাস, বৃষ্টি মাতাল দুপুর, সেটি নিয়ে আমি পড়ব এবং আমার বর্ষা নিয়ে লিখব। সারা বিশ্বে আজ বিপন্ন মানবতা, আমি সেটিকে নিয়ে লিখব। এবং আপনারা জানেন আমার 9টি কাব্যগ্রন্থ আছে, তার মধ্যে একটি কিশোর কবিতা আছে, একটি গীতিগ্রন্থ আছে, একটি মহাকাব্য আছে, প্রমিস প্রফেট। আমি সব আমার প্রকাশিত কাব্যগ্রন্থ থেকে আমি একটি দুটি করে কবিতা পড়তে চেষ্টা করব। তো যেহেতু এখন শ্রাবণের বৃষ্টি মাতাল দুপুর, আমি সেটি নিয়ে পড়তে চাই আমার একটি কবিতা। সেটি হচ্ছে শ্রাবণের বৃষ্টি মাতাল দুপুর। শ্রাবণের বৃষ্টি মাতাল দুপুরে আমার মন খারাপ হয়। মন খারাপ হয় জ্যামে বসে, জল জটে আটকে ফেসবুকের নানান রকম পোস্টে। জর্ডান থেকে ফিরে আসা শিশু আয়েশা মায়ের কোল ছাড়া হয়ে যখন ফ্যাল ফ্যাল তাকিয়ে থাকে হঠাৎ কোলে দেওয়া পাশের সিটের আন্টির মুখে, মা লাগেজ ছাড়ার নাম করে পালিয়ে গেছে এয়ারপোর্ট ছেড়ে। বাবাকে দেখেনি জন্মপথে, মায়ের অযত্নে বেড়ে উঠেছিল ভিন দেশে। এদেশে পা দিতেই মা বিহীন আয়েশার অবহেলিত কচি মুখ আমার চোখে কষ্ট আনে। শ্রাবণের ঝুম বৃষ্টি আমার মনকে প্রশান্তি দিতে পারে না। শ্রাবণের বৃষ্টি আমাকে প্রশান্তি দেয় না। যখন 5 বছরের শিশু দাদা কর্তৃক ধর্ষিত হয়ে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার দৃশ্যে আমার চোখ আটকে যায়, যখন চোখের সাথে মেখে যায় সে কাহিনী বাবা কর্তৃক ধর্ষিত 5 মাসের অন্তঃসত্ত্বা কিশোরীর ভয়ার্ত চোখ, যখন নায়ক সালমানের খুন হওয়ার 22 বছর পর সে খবর ভাইরাল হয় ফেসবুকে, তখন শ্রাবণের ঝুম বৃষ্টি আমাকে স্বস্তি দেয় না। যখন বেসরকারি শিক্ষকগণ নানান অধিকারে অঝোর বৃষ্টিকে উপেক্ষা করে, প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের দৃঢ় হাত পরস্পর হাতকে আঁকড়ে ধরে, চোখের তারায় জ্বলে ওঠে হাজার তারার ঝিলিক, তখন আমার মন খারাপ হয়। আমি নিঃশব্দে তার পাশে যাই। আমার মন ভালো নেই, তাই রাধা হয় না খিচুড়ি ভোনা, ভাজা হয়নি ইলিশ আর বেগুন, ভর্তা মাখায়নি শুকনো ঝাল, পেঁয়াজ আর সরিষার তেল। ডাকা হয়নি তোমাকে, অফিসের ব্যস্ততায় তোমার টিফিন বাটির সাদা ভাত, পাবদা মাছের ঝোল, বেমালুম বৃষ্টির গন্ধে মন খারাপ করে। অথচ আমি জানালার সারসিতে দাঁড়িয়ে নীল অপরাজিতার পাপড়িতে ভিজতে থাকে অহর্নিশ। আমি হিপোক্রাট, আমি পরাজিত। এই শ্রাবণে আমি অযোগ্য কবি এক। আমি হত্যা রোধ করতে পারি না, আমি ধর্ষণ রোধ করতে পারি না, আমি শিশুর ঠোঁটে তারার ফুল ফোটাতে পারি না, ন্যায্য অধিকার আদায়ে আমি ব্যর্থ। আমি অফিসগামী স্বামীর বাটিতে ভোনা খিচুড়ি আর ভাজা ইলিশের হাসি দিতে পারি না। এই ভ্যাপসা গরমে তুমুল শ্রাবণের বৃষ্টিতে ভিজবার অধিকার আমি হারিয়েছি। আমি পরাজিত, আমি হেরে যাওয়া কবি এক। বৃষ্টি দোহাই তোমার শুদ্ধ জলে আমাকে ভিজতে দিও না। মাতাল বৃষ্টি দুপুর, তুমি আমাকে ভিজতে দিও না। আসলে কবিদের চোখেই পৃথিবীর যত অসঙ্গতি ধরা পড়ে, তাই কবিদের কলমে এই সমস্ত অসঙ্গতিগুলোই কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। এখানে কবির আসলে কিছুই বলবার থাকে না। কবি তাই ঘুরে ফিরে তার এই যত অসঙ্গতি, যত অনার সৃষ্টি কবিতার কলমে লিখে আনে, কবিতার কলমে লিখে যান। আজ শুধু কোভিড-19 কবলেই যে বিশ্ব বিধ্বস্ত বা বিশ্ব গৃহবন্দী তা কিন্তু নয়। মানুষ নানাভাবে সারা বিশ্বেই কিন্তু আজ একটি অসম সময় চলছে। আমরা যদি দেখি, আমার এবারের কবিতা আমি পড়তে চাই এরকম একটি কবিতা, বিপন্ন মানবতা। মানুষ কিভাবে সভ্য হয় চিরদিন? সে কি তার বর্ণ, সে কি তার বংশ, নাকি তার শিক্ষা, নাকি তার অর্থ অধীন?
দেশের বিচারে, দশের বিচারে, নাকি গায়ের বিচারে অমলিন? শতাব্দীর পর শতাব্দী চলে যায়, পৃথিবী বদলায় না। খোলসের বদল হয়, প্রেতাত্মার বদল হয় না। সময় চলে যায়, কিন্তু সময় বদলায় না। মার্টিন লুথার কিং যেমনটি বদলাতে পারেননি নেলসন ম্যান্ডেলা সময় অসময়, দশকের পর দশক শেষে তারা ফিরে আসে জর্জ ফ্লয়েডের খোলসে। বারবার কালো মানুষের রক্তধারায়, সাদা পুলিশের হাঁটুর চাপে তারা ফিরে আসে। মানুষকে অত্যাচারে বারবার ফিরে আসে তারা। যেই হাঁটু গেড়ে মানুষ প্রার্থনা করেছে এতকাল, সেই হাঁটুই আজ পিষে দিচ্ছে জীবন, জনতা, মহাকাল। তারা ফিরে আসে বিপন্ন মানবতায়, রাস্তার কুকুরের মতো যেন তেন অসম্মানে। আজও হত্যা হয় সভ্যতা, সে ঝাঁজে বিমর্ষ আমেরিকা। আজ সিটিগুলো ক্রন্দনে বোধহীন যেন। ট্রাম্প আজ বাংকারে ঝিমায় এখন, পুলিশ তার প্রহরায় কম্পমান প্রকম্পিত। হে মানুষ, আগে সভ্য হও, বর্বরতা ভুলে যাও, মানুষকে মানুষ বলে সম্মান করো। সাদার বড়াই করো না অবধি, সবার আগে মানবিক বোধ, সবার আগে রোধ প্রতিরোধ। মানবতার জয়গানে মুখরিত হোক পৃথিবীময়, ভালোবাসায় ভাসুক আবার। আসলে কবিরা তো এমনই যে তারা যত বিপন্নতায় দেখুক না কেন, কিন্তু তাদের মধ্যে যেই সমূহ বোধটা, সেই বোধ কিন্তু তাদের শেষ পর্যন্ত একটি স্বপ্ন দেখায় একটা সুন্দর আগামী, স্বপ্ন দেখায় একটি সুন্দর ভবিষ্যতে। যতই এই পৃথিবীতে মহামারী, অত্যাচার, অশালীন আচরণ চলুক না কেন, তারপরেও কিন্তু তারা স্বপ্ন দেখায় আগামীর। আর আমরা তো জানি, যুগে যুগে, কালে কালে পৃথিবীতে নেমে আসে এক একটি অধ্যায়, এক একটা মহামারী। আমি এবার একটি আমার মহামারী শিরোনামের একটি কবিতা পড়তে চাই। আমি ডক্টর শাহনাজ পারভীন আপনাদের সাথে আছি, আমার সাথে অনেকে আছেন, সাথেই থাকুন। আমি যে কবিতাটি পড়ব সেটি শিরোনাম মহামারী। চিরকাল জ্ঞানী ব্যক্তিরা জ্বলে যায়, পুড়ে যায়, জ্বলন্ত উনুনে পাথর সমান অগ্নির দূতী হয়ে ওঠে। অথচ সে অগ্নিতে কোনো ক্ষত থাকে না, পোড়া ছাঁচ থাকে না, সুবার্তার সুবাস ওড়ে আকাশে বাতাসে। চিরকাল চিরন্তন ঝড় ওঠে বসে খেয়ে, সে ঝড়ে ও প্রায় মরা ডাল, ঝরা পাতা উড়ে যায় বিস্তৃত বাতাসে। দিগন্ত কালো করে মেঘ আসে, ধুয়ে যায় পৃথিবীর দুঃখ সকল। দুধের স্বরের মতো আলো আসে, উন্মোচিত নতুন সকাল। চিরকাল পৃথিবীতে মহামারী আসে, সারা বিশ্বময় ওড়ে দাপায়, যত মিহি ময়লা সাফ করে। তাপে পাপে যখন পৃথিবীর যখন সময়, তখনই কেবল উত্তাপে ভালোবেসে মহামারী আসে বারবার। আসলে এভাবেই একটা সময় আছে যে দেখা যাচ্ছে এই সময়টা কিন্তু আর থাকবে না, কিন্তু এই কবির কারণে, কবিতার কারণে, লেখনীর কারণে এই লেখাগুলো কিন্তু থেকে যায় পৃথিবীতে এবং সেই সময়টা ধারণ করে। যেমনটি একটা পথের পাশে দেখা গেল একটি ফুল ফুটে আছে, সেটি দেখে একজন কবি লিখল
সময় শেষে এসে ফুলটা কিন্তু ঝরে যায়, কিন্তু কবিতাটি কিন্তু থেকে যায়। তেমনিভাবেই আমাদের যে সময়, এখন বর্তমান যে সময়ে করোনাকাল চলছে আমরা জানি, আমাদের অনেক অনেক আমাদের যারা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টস ফাইটার্স লাইনার্স আছেন, তারা কিন্তু সেবা করে যাচ্ছেন। হয়তো এই সময়টা চলে যাবে, আমরা ভুলে যাব, কিন্তু আমাদের লেখনীতে কিন্তু তার একটি স্মৃতি থেকে যাবে। যেমন তেমন একটি কবিতা আমি স্যালুট জানিয়েছি যারা আমাদের ফ্রন্টস লাইনার্স আছেন তাদেরকে। আমার কবিতার শিরোনাম স্যালুট এভার্স। সম্মুখ সমরে আজ দিগ্বিজয়ী বীর, উদ্বিগ্নতার মহতাজ মেখে নিয়ে শিরে চিকিৎসা সেবার সাথে জড়িয়ে আছেন পুলিশ, সেনা সদস্য, সমাজকর্মী ধীরে। দিন নেই, রাত নেই, ভাবেন না ঘর, বোঝেন না দুর্দিনে কে আপন পর। রাত নেই, দিন নেই, বুকে রেখে বুক, নির্ভয়ে নির্ভীক অবিচল তারা। জীবনের সাথে গেথে জীবন আজীবন দৌড় খোলা অবিরাম দিচ্ছেন সারা। বাবার লাশের ভার পুলিশের কাঁধে, নির্ভীক লাঠি হাতে বাহিনীর লোক। রাস্তার জঞ্জাল সরিয়ে নিতে এক পায়ে খাড়া তারা শুয়ে যান শোক। ঈদ রাত তবু নেই ঈদ কলরব, চাঁদের জৌলুস নেই, নেই সৌরভ। মায়ের চোখের ধারা অশ্রু সজল, শুয়ে যায় এই শোক বিশ্ব সকল। দেশ এখন অসহায়, স্যালুট এভার্স, হ্যাটস অফ টু দ্য ফ্রন্টস লাইনার্স। এভাবেই আসলে আমরা কবিতায় কবিতায় সময়কে ধারণ করতে পারি। এটি আবার কবিতারও কিন্তু ধরন আছে, এর মধ্যে অনেকজন এসছেন আমি দেখতে পাচ্ছি। আমি সবার কমেন্টস পড়ছি না, আছেন আমার সাথে যারা। মাহফুজুর রহমান আখুনকে দেখছি, অভিনন্দন। যত্ন দেবনাথ দেখছি, হালিম নজরুল দেখছি, অনেকে আছেন, সাথেই থাকুন। তবে কি জানেন তো, সব কবিতায় কিন্তু যে শুধু উচ্ছ্বাস, আনন্দ, বিদ্রোহ, দ্রোহ থাকে তা না, কিন্তু কোনো কোনো কবিতা একটু অন্যরকম আছে। আমি তেমন একটি কবিতা পড়তে চাই। আমার কবিতার শিরোনাম কোনো কোনো কবিতা। কোনো কোনো কবিতায় অন্তর অবয়বে রক্ত ঝরায় অবিরাম। কোনো কোনো কবিতা হৃদয়ের তন্ত্রীতে সুর বাজে আয়াত আলী খান। কোনো কোনো কবিতা তখতে তাউস যেন তাসের ঘরের মতো উড়ে যায়। ক্ষমতার মদমত্তে অহংকারের পাহাড় যেন রোজ ধসে যায়। কোনো কোনো কবিতা শান্তির বার্তা হয়ে রোজ বাঁধে জনে জনে ঘর। দ্রোহের আগুন জ্বালায় প্রতিবাদে, প্রতিরোধ এ জীবন ভর। কোনো কোনো কবিতা শুধু মধুময়, কৃষকের ধান কাটা শোক। তুমুল কোলাহল, শান্তির সুবাতাস, আউশের মুখ। কোনো কোনো কবিতা শুধু জীবনানন্দ, সুনীলের নীল। গ্রীষ্মের বৃষ্টি হয়ে হৃদয়ের বাঁশি বাজে সুর অমলিন। শোকের প্রবাহ থাকে, জীবন আনন্দ বেগবান। সুচারু পরিচ্ছন্ন অর্থপূর্ণ নিঃসীম কবিতা ধাবমান। কোনো কোনো কবিতা যেন কবরে খচিত এপিটাফ, বেদনার স্মৃতি হয়ে প্রশমিত করে মনোতাপ। কোনো কোনো কবিতায় বিলাপ ক্রন্দন থাকে হাহাকার, প্রেমিকের গন্ধ থাকে সাতিম সুবাস মাখা অনুভব তার। কোনো কোনো কবিতা শুধু পাখি ছড়িয়ে চিরকাল, দেশ কাল জাতি এক, কবিতা ফুল হয়ে ফোটে মহাকাল। কবি কুশল ভৌমিককে দেখতে পাচ্ছি। মঈন মুরসালিন লিখছেন,
বেশ আছেন সাথে মোহাম্মদ শহীদুল ইসলাম, আরও অনেকে আছেন। সাথেই থাকুন, আমরা পড়তে থাকছি কবিতা। আমি এবার আমার যে সাহিত্য পত্রিকা আছে দোতনার একটি সংখ্যা থেকে আমি একটি কবিতা পড়ছি। আমার কবিতার শিরোনাম প্রতিচ্ছায়া। আমার বুকের ভেতর কোনো এক প্রতিচ্ছায়া বাসা বাঁধে রোজ। তাকে আমি দুধ কলা দেই, আলো হাওয়ায় সম্মুখে আনি। আমরা হেঁটে যাই সূর্যের প্রথম প্রহর থেকে প্রদোষের রক্তলাল আকাশ অবধি। হেঁটে যাই নগর সভ্যতার পথ আর নদী, অরণ্যের মাঝে চুপিসারে। সে আমাকে গল্প শোনায়, বুর্জোয়া পেটি বুর্জোয়া শ্রমিক শ্রেণীর খেটে খাওয়া দিন, কার্ল মার্কস লেনিন ম্যাক্সিমের মায়ের গল্প, মনিকা আলীর ব্রিকলেন, প্রলেতারিয়েত উদ্বৃত্ত মূল্যতত্ত্ব। তার লোমশ হাতের ছোঁয়ায় দিতে চাই ভালোবাসা দিন। আমিও ভেতরে ভেতরে ডেসপারেট, ছুতে চাই কাঙ্ক্ষিত মুহূর্তক্ষণে। কিন্তু বসন্তের কোকিল আমাকে প্রকৃতি শেখায়, দেখায় ঝরা পাতা দিন, কচি পাতা গাঢ় সবুজ এবং শুকনো পাতার মরমর ধ্বনি শোনায় পাতা ঝরা সকাল বিকাল। আমি নড়ে চড়ে বসি, ভাবতে থাকি অনন্ত। আমি কার কথা শুনি, কোকিল, প্রকৃতি না প্রতিচ্ছায়াবাদী? চোখ মেলি সুদূর প্রসারী, এই আমি। বাম হাতে প্রতিচ্ছায়াবাদী, ডান হাতে আমার প্রকৃতি। চলছে কবিতা পাঠের আসর। আমি আজকের এই কবির কণ্ঠে কবিতা পাঠ অনুষ্ঠানে ডক্টর শাহনাজ পারভীন আপনাদেরকে কবিতা শোনাবার চেষ্টা করছি। আপনারা জানেন আমার বেশ কিছু কাব্যগ্রন্থ আছে। আমার প্রথম কাব্যগ্রন্থটি প্রদোষ বেলার চিৎকার। আমি এবার আমার কিছু কবিতা পড়তে চাই এই কাব্যগ্রন্থ থেকে। আমি বলবো প্রদোষ বেলার চিৎকার কাব্যগ্রন্থটি আসলে আমি মনে করি একজন মায়ের আত্মপ্রকাশের যে অভিজ্ঞতা সেটিকে নিয়ে আমি আমার এই প্রদোষ বেলার চিৎকারটা লেখার চেষ্টা করেছি। কারণ আপনারা জানেন একজন মা হচ্ছে একটি সন্তানকে ধারণ করেন। সেই সন্তান যখন তার গর্ভে আসে তখন সেই মায়ের কি অনুভূতি হয়, এবং সেই সন্তান যখন পৃথিবীর আলো হাওয়ায় প্রথম চিৎকার করে কাঁদে, প্রদোষ বেলার যে প্রথম চিৎকার সেটি একজন মা কীভাবে অনুভব করে, আমি সেই গল্পগুলি আমার এই কবিতার বইয়ে ধরতে চেষ্টা করেছি। আসলে এটি এমন একটি অনুভব যে একজন নারী ছাড়া কিন্তু এটি আর কি অনুভব করতে পারেন না। তো সেই হিসাবে আমি বেগম রোকেয়া বলি না কেন, আমি আমাদের বেগম সুফিয়া কামাল, আমাদের অগ্রজ কবি আছেন, আমাদের সেলিনা হোসেন সহ আমার জানা মতে এই বিষয়টি নিয়ে কিন্তু আগে তেমন কেউ লিখেছেন বলে আমার চোখে আসে নাই। এবং কবি আমিনুল ইসলাম বিশেষজ্ঞ কবি, বরেণ্য কবি, আমার অগ্রজ কবি, তিনি আমার এই প্রদোষ বেলার চিৎকার নিয়ে একটি চমৎকার প্রবন্ধ লিখেছিলেন। এখানে তিনি এই বিষয়টা এত চমৎকার করে আলোচনা করেছিলেন যে আসলে একজন মা তার সন্তানকে কিভাবে গর্ভে 9 মাস 10 দিন ধারণ করেন এবং তার মা সেটাকে কিভাবে ভেতরে আত্মস্থ করেন, সেই বিষয়টি নিয়ে আর কি তিনি খুব চমৎকার করে লিখেছিলেন। আমার এই কবিতার পরিপ্রেক্ষিতে, আমার এই প্রদোষ বেলার চিৎকারের পরিপ্রেক্ষিতে আমি সেই কবিতা দুটি পড়ব। একটি অতন্দ্র অনুভব, এটি হচ্ছে একটি বাচ্চা গর্ভে তখন সেই মায়ের অনুভূতিটা পড়ছি। অতন্দ্র অনুভব। নিজেকে গঠন করলাম এমন এক সুদৃশ্য জানালার কাছ রূপে, যার মধ্য দিয়ে পৃথিবী অবলোকন করে। এমন গালিচা নিজের ভেতর প্রস্তুত করলাম, যার মধ্য দিয়ে অন্য পৃথিবীর পথ হেঁটে যায়। এভাবেই আমার নিমিত্তে পরিণত হই প্রতিদিন।
অন্তরক্ষিণীরা ভিজে ওঠে স্বর্গীয় স্বপ্নের ঝরনায়। শোষিত পুষ্পবন কামার্ত হয়ে ওঠে, ভুট্টোর দানা শস্যের বিন্দু রগা। শরীরের প্রদীপ আত্মার সৌরভ, আমাকে ঘিরে থাকুক শীতল অগ্নি। তারাখণ্ড সপ্ত আসমান, সবুজ শস্যের বীজ, বাঁশপাতার মতন অস্ফুট কম্পিত কণ্ঠস্বর। ক্লেদাক্ত পিচ্ছিলতায় ভীতিকর আমার অস্তিত্ব সহ ফোলা পা দুটো অবলা বিছানায় কাটে। হতাশার চরম মুহূর্তে সে তার অস্তিত্ব জাহির করে, জানান দেয় আমাকে। আক্রোশে আরামে নরমে নড়াচড়া করে, আন্তরিকতার রোদ ঝলমল করে আমার সমস্ত মুখে। অপেক্ষায় থাকি সেই কাঙ্ক্ষিত মুহূর্তের। আসলে একজন মাই জানেন যে তার বাচ্চাটি পেটের মধ্যে যখন ঘাই দেয়, যখন আক্রোশে এবং কখন যেন আরামে নরমে, সেটি আসলে একজন মাই টের পান। সেটি আমি এই কবিতাটি ধরতে চেয়েছি এই কবিতাটিতে। আর তারপরে কবিতা যেটি প্রদোষ বেলার চিৎকার। এই আক্রোশ আরাম নরম শেষ করে বাচ্চাটি যখন এই পৃথিবীর আলো হাওয়ায় মুখ দেখে, প্রথম চিৎকার করে কেঁদে ওঠে, জানান দেয়, তখন সেই মায়ের কি অবস্থা হয়। আমি সেটি লিখতে চেয়েছি এই কবিতায়। কবিতার শিরোনাম প্রদোষ বেলার চিৎকার। আজ আবার আমাকে নিয়ে যায় হাত ধরে নগরের সেই নামি দামি শৃঙ্খলাযুক্ত হাসপাতালের কেবিনে। প্রদোষ বেলার প্রথম চিৎকার, চিৎকার একই চিৎকার, অথচ বিপরীত যেন আকাশ পাতাল। ওই চিৎকারই শোনার জন্য শত ব্যথায় ককানো মচকানো দেহের আকুল কপাল। অবশেষে ঘাটে নোঙর ফেলল বহু প্রতীক্ষিত নাবিক, শত তুফানে পাল তার ছিন্ন ভিন্ন, কিন্তু বহু আকাঙ্ক্ষিত হীরকখণ্ড করায়ত্ত তার। যেন দা ভিন্সির মোনালিসা, ছবিতে নয় স্বপ্নে নয়, বাস্তবেই সম্মুখে আমার। আসলেই মায়ের অবস্থা এরকমই হয় যে শত তুফানে তার পাল ছিন্ন ভিন্ন হয়ে যায়, কিন্তু বাচ্চাটি যখন তার কোলে আসে, যখন সে চোখ মেলে দেখে, তখন প্রতিটি মায়েরই মনে হয় যে তার সন্তান যেন দা ভিন্সির মোনালিসার মতো। তা এই হচ্ছে আমার এই প্রদোষ বেলার চিৎকারের যে কবিতাটি। এবং কবিতা অনেকগুলি কবিতা আছে এখানে, আমি সবগুলি আমি থেকে পড়ব। আমি মাত্র দুটি কবিতা পড়লাম। এরপরে যে বইটি সেটি হচ্ছে আমার দ্বিতীয় বই, নারী ও বৃক্ষের কাব্য। নারী ও বৃক্ষের কাব্য এ বইটিতেও অনেকগুলি কবিতা আছে। এখানে তো সব কবিতা পড়া সম্ভব নয়, তবে আমি এখান থেকে একটি কবিতা পড়তে চাই যে আর নয় কোনো যুদ্ধ। আসলে সারা বিশ্বই তো যুদ্ধের হাতছানি, তো আমি লিখছি আর নয় কোনো যুদ্ধ। মানবতা কাঁদে দাঁড়ে দাঁড়ে ফিরে, তার গায়ে আছে কলঙ্ক। বুদ্ধ সাজায় যুদ্ধ বাঁধিয়ে মুশবেলে আর অন্ত। সন্ত্রাস চাই মুছে দিতে তাই, অথচই আনে হামলা। সারা পৃথিবীর বাধা বিপত্তির মুখে এঁটে দেয় হুঙ্কার। পাখিদের কাকলি থেমেছে, গর্জে টমাহক মিসাইল। কারবালা ফাটে মুহুমুহু বোম, থামেনি তো চোখ তৃষ্ণার তেল। জঙ্গি বিমান, স্টর্ম শ্যাডো, পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র, রণতরীদের সামরিক থাবা, থামে উত্তাল তরঙ্গ। বিধ্বংসী বাংকার, শতেক হাজার বেসামরিক আতঙ্ক। হাজার শহরের প্রাণ, সভ্যতার আজ ধ্বংস। প্রস্তর যুগে ফিরে এসে দেখি মানবতা বিধ্বংস। সাজানো সংসার পুড়ে ছারখার, শিশুদের দেহ বিভৎস। কিশোর কিশোরীর ভাঙে মনোবল, চোখে বেদনার উৎস। গ্রাম থেকে গ্রাম ঝলসানো আজি, শহরের শেষ চিত্র
মিত্র, সাজানো অরণ্যে ফোটে আগুনের ফুল, শত্রুরা সাজে মিত্র। পুড়ে গেছে বাড়ি, প্রাসাদ, উঠোন, পড়ে পাঠশালা, পড়ে জাদুঘর, পুড়ে পুড়ে ছাই মাতা পিতা ভাই, ছাই ওরে দেখো মানবতার। নতুন অস্ত্রের, ক্ষেপণাস্ত্রের বীজ কৃষকের জমিতে, অথচই তারা নির্বাক ধরা, পরিণত আজ মমিতে। বিশ্ববিবেকের দেয়ালে দেয়ালে শুধু ভৎসনা নৃত্য, খেলার লাটায় রং তুলি ঘুরি, ভাঙে শিশুদের বৃত্ত। হাতে তুলে নিয়ে অস্ত্রের খেলা, গগন বিদারী ধিক্কার, ঝড় ওঠে দেখো উথাল পাথাল, মুখে মুখে ঘৃণা নিন্দার। বিক্ষোভে ফাটে আকাশ আজিকে, ভাঙে ফাটে চড়ে বিশ্ব, জাপান কাশ্মীর চেচনিয়া ফাটে, ইরাকিরা আছে নিঃস্ব। রক্তের ধারা ভিজে ভিজে সারা, চাপ চাপ দেখো কষ্ট, তবুও তোমরা মানুষ তো নও, মনুষ্য আজকে নষ্ট। কোথায় মরেছে যুদ্ধের আইন, কোথায় মরেছে জাতিসংঘ, বিশ্ব বিবেক চুপ কেন আজি, তারা কি সেজেছে অন্ধ? আমি যুদ্ধ বিরোধী কবি এক, আজি নিতে এসে এতে অংশ, ঘৃণার বমিতে উকুরিয়ে দেয়া বেদনার রাজহংস। সোনালি রোদ্দুরে ঠাই বেঁচে থাকা আগামী আশারা সত্য, শান্তি দাও প্রভু, আর নয় কোনো যুদ্ধ। আসলে সময় চলে গেছে। এই বইটি আমার প্রকাশ পেয়েছে বাংলা 1414 খ্রিস্টাব্দে। তো সেই সময়টা কিন্তু আমাদের কবিতার মধ্যে এখনো ধরে রেখেছি আমরা, তৎকালীন সময়ের যে ইরাক বিধ্বংসীর ব্যাপারটি, সেটি। আমি একটা ছোট কবিতা পড়ছি, একটি অব্যর্থ কবিতার কথা। এ পৃথিবীতে কেউ অপরিহার্য নয়, যদিও হোমার, লিওনার্দো, যিশু না জন্মাতো, তবুও পৃথিবী চলতো আপন পথে। স্রষ্টাকে কেউ আর দিত না গালি, কিংবা তাকে কেউ বলতো না পিতা, হতো না কেউ তার নিজস্ব সন্তান। তারপরও মিস কুমারী হয় মাতা, নির্ভীক লড়াকু নারী, লড়ে দিন রাত, প্রতিকূলতার ভ্রুকুটি থেকে সাহস যোগায়, আশাবাদী করে তাকে পৃথিবী মালিক। পৃথিবী আসলে এমনই যে আমি যদি আজ নাও থাকি, আমরা যদি নাও থাকি, পৃথিবী কিন্তু চলবে পৃথিবীর মতোই। এই কদিনেই আমরা দেখতে পাচ্ছি যে কত টকবগে তাজা তরুণ প্রাণ, আমাদের আত্মীয় স্বজন চোখের নিমিষেই আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। হয়তো থমকে থাকছে কিছুটা সময়, তার পরিবার কষ্ট পাচ্ছে, কিন্তু পৃথিবী কিন্তু থামছে না, পৃথিবী কিন্তু এভাবেই চলে যাচ্ছে, চলে যাবে। প্রেম একেবারেই আমি ছোট ছোট 4টে লাইনে 2টি কবিতা পড়তে চাই আমার এই নারী বৃক্ষের কাব্য থেকে। প্রেম 1। প্রেম একটি মানি প্লান্টের ঝাড়, বাড়লে বেশি শক্ত হাতে ছাঁটতে হবে যার, শুকিয়ে গেলেই ঢালতে হবে পানি এবং সার, তবেই না সে সৌন্দর্য রাখবে ধরে তার। 2। অদৃশ্য নির্মম পরিহাস, বোধ হয় জানে না আকাশ, প্রেমের করুণ পরিণতি কেঁপে ওঠে আকাশ বাতাস, প্রেমহীন পৃথিবীতে প্রেমময় ধোঁকাবাজি খুব, অবনীর কত মুখ কোটি কোটি অযুত নিযুত। আসলে ঘড়ির কাঁটা অনেক দূর এগিয়ে গেছে, আমার আর বেশি সময় নেই, কিন্তু আমি তো বইগুলি দেখাতে পারি নাই আপনাদেরকে। আমার যে স্বপ্ন শুধু উড়াল পঙ্খী, একটি বাচ্চাদের বই, একটি কবিতার বই, এখান থেকে আমি একটি কবিতা পড়ি। এই কবিতাটি লেখার গল্পটা খুব চমৎকার। ছড়াটি আমার ছেলে যখন খুব ছোট, কেবল সে পড়তে শিখেছে, বুকি করতে শিখেছে, আমি সন্ধ্যাবেলায় দেখি সে লেখাপড়া বাদ দিয়ে ছবি আঁকছে। তো
আমি একটু বেশ কুণ্ঠিত হলাম। আমি তার খাতাটি টেনে দেখলাম যে সে আসলে কি করছে। তখন দেখি যে সে চমৎকার একটি ছবি এঁকেছে। তখন আমি তাকে ছবিটা আঁকতে দিয়ে আমি আমার রুমে গেলাম। তো আমি ঘরে এসে আমার যে কবিতাটি লিখলাম সেটি হচ্ছে, একটি ছেলে পড়া ফেলে সন্ধ্যা থেকে আঁকছে বসে ছবি, গায়ের ছবি, নায়ের ছবি, দিগন্ত মাঠ, পথের রেখা সবই। মা বলছেন পড়তে বসো, ইংরেজি বা অঙ্ক কষো। সন্ধ্যা হতেই পাঠটি গেল চুকি, কিন্তু তাহার দুষ্টু ছেলে পাতার উপর পাতা মেলে আঁকছে আঁকিবুকি। সব ভুলে সে খাতার উপর ঝুঁকি। তাই তো মাতার রাগের বসে, কানটা ধরেন ভীষণ কষে। হাতখানা যেই খাতার দিকে বাড়ান, ওমা আমার সোনার ছেলে, বৃক্ষ পাহাড় সাগর জেলে বাংলাদেশের সব এঁকেছে, আদরে তাই গালটা ধরে নাড়ান। এভাবেই আমি এই কবিতার বইটি শুরু করেছি। যে যখন বাচ্চারা কেবল ছবি আঁকতে শিখে, তখনও পড়তে জানে না, কিন্তু আস্তে আস্তে সেই বাচ্চাটা কি করে মননে বেড়ে ওঠে এবং কলেজ পর্যন্ত যায়। কলেজে যখন যায় তখন তার কি অবস্থা হয়, আমি সেখান থেকে একটু পাঠ করার চেষ্টা করব। কবিতার শিরোনাম এখন রক্ত ফোটে টকবকে থকথকে। বাচ্চাটি তখন থেকে আমি বইটা শুরু করেছিলাম। আর বাচ্চাটি যখন ফার্স্ট ইয়ারে কলেজে ভর্তি হয় তখন আমি এটি শেষ করেছি এই বইটি। আমি অল্প একটু পড়ছি এখান থেকে, যেহেতু আমার সময় কম। এখন রক্ত ফোটে টকবকে থকথকে, কসম বৃষ্টি মাখা আকাশের, ফেটে যাওয়া জমিনের। তোমরা তো ফেলে আসো সেই সব দিন, যেই সব দিনে থাকে ঝলমলেদার। আলো থাকে, ছায়া থাকে, ভালোবাসা মায়া থাকে, স্নেহ আর সোহাগের বেড়া থাকে, তারা থাকে খুব বাড়ি ফিরবার। এমনও তো দিন থাকে ঝড়ঝড়ে সকালে, মেঘ করে আকাশের মায়াতে। বোন থাকে, ভাই থাকে, বাবা আর আদরের ছায়াতে। এখন যুবক যারা রংধনু রং তারা, মাঝ আকাশ তার রং চমকায়। শুধুই শাসন করে, শোষণের বেত মারে, কার এত বা সাহস আছে ধমকায়? তাই তো, কার বা সাহস আছে যে যারা কলেজে যাচ্ছে তাদেরকে ধমকাবে? বলেন তো দেখি, তাদের তো আর সাহস নেই। এটি আমার প্রেমের কবিতা। এখান থেকে আসলে একটি পাঠ করতে চেয়েছিলাম, কিন্তু সময় তো দৌড়াচ্ছে, সময় নাই, একদমই সময় নেই। তারপরও আমি একটি কবিতা এখান থেকে পাঠ করতে চাই, খুব ছোট একটি কবিতা। শব্দহীন ঝড়, কি এমন শব্দহীন জগতে তোমার বাস? কি এমন গভীর পাহাড়ে তোমার ছায়া? কেমন গভীর পাথুরে গুহায় গড়েছ আবাস? সূর্যের আলোহীন ছায়াহীন ভ্রাম্যমান মায়া। শব্দময় ছলবল শোনে না কাকলি, পাথরের খাজে বুঝি স্যাঁতসেঁতে ঘর। পাহাড়ের আঘাত খেয়ে সব শব্দাবলী, তোমার হৃদয় বুঝি শব্দহীন জল। আসলে তাই হয়, কখনো কখনো আমরা কাউকে এরকমই মনে হয় যে তাদের হৃদয় বোধহয় শব্দহীন ঝড়, শত আঘাতেও বোধহয় সে দ্বার খোলা সম্ভব হবে না। কিন্তু আসলেই দুর্দান্ত সাহস যদি থাকে তাহলে আমরা সেই দ্বারগুলো খুলতে পারি। আমার এমন একটি কবিতা, দুর্দান্ত সাহসে উন্মাতাল হয়ে যাব ঠিক। তুমি তো জানোই তোমার ওখানে যাব একদিন, নির্মেদ দুপুর কালো রাজপথ মারিয়ে, হেমন্ত বেলায় মিষ্টি রোদ গায়ে মেখে, দেরিদা ফুকো আওড়াতে আওড়াতে হেলেঞ্চা বালিকা হয়ে। কোয়েলের শীষ আমাকে চিনিয়ে দেবে মুঠো ঘাস শিউলির ঘ্রাণ। নিসর্গের স্মৃতি, আত্মগৌরবের বিভূতি আর দুর্দান্ত সাহসে উন্মাতাল হয়ে যাব ঠিক। তখন হেমন্তকাল, সকালের মিঠে রোদ, শিউলির নরম কোমল সাদা, গাঢ় কমলার উজ্জ্বল রং পৃথিবীকে করে যাবে অদ্ভুত মায়াময়। কোরআনের অমীয় বাণীর মতো বেজে যাবে মিঠে ঝংকার।
বার্লিনের কঠিন প্রাচীরের মতো সাদা শত বাধা ঝোপ ঝাড় পেরিয়ে ঐশ্বর্য প্রাচুর্য সব ফেলে তোমার ওখানেই যাব একদিন। তোমার শোনিত সান্নিধ্য প্রার্থনা করি একান্ত সময়। আসলে তাই তো, শোনিত প্রার্থনাই তো আমাদের তাই থাকে যে কিভাবে আমরা তার সাথে, আমাদের প্রেমিকের সাথে মিলিত হতে পারি। এবার আমি আরেকটি কবিতা পড়তে চাই, যেহেতু শ্রাবণের একটি কবিতা পড়ব, তারপর আমি প্রমিসড প্রফিট থেকে একটু পড়ব, পড়ে আমি আমার সময় যেহেতু শেষের দিকে আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। তার মধ্যে আমি বলছি, আমি কবি বলতে আসলে ভয় পাই, কবি তো অনেক বড় একটা বিষয়। আমি ডক্টর শাহনাজ পারভীন। আপনারা যারা শুনছেন, যারা দেখছেন, অনেকে আছেন, আমি সকলকেই নান্দনিক শুভেচ্ছা জানাচ্ছি সাথে থাকার জন্য। সাথে থাকুন। সময় যেহেতু কম, আমি কমেন্টসগুলো পড়ে আমি সময়টা নষ্ট করতে চাই না। আমি একটি কবিতা পড়তে চাই, এই বর্ষায় ঘন তমসায় এলি বৃষ্টি কেন অবেলায়। এলি বল তুই এই শহরে, এলি বহরে, সাথে আনলি ডেঙ্গু বাংলায় স্বচ্ছ পানির যত ফোয়ারায়। সাথে মেঘ সাথে মল্লা, এলো জরা সহ যত মৃত্যু এলো হল্লা। সাথে ভিড় লাগে ভাট্টা, কেন বল তুই আজ একাট্টা। এলি কেবিনে ইতি রাতে, আজ হসপিটাল। কাঁদে বাচ্চা কাঁদে শিশু আজ, নির্ঘুম মার চক্ষু। ঘুম নেই বাবা ব্যস্ত, নেই ছুটি আছে সেবিকার, ঘুমহীন সব ডাক্তার। বল বৃষ্টি অনাসৃষ্টি, এলি সাথে কেন ঢাকাবাসীদের। আহ বৃষ্টি তুই বেজে যা, ব্রাহ্মহীন তুই নেচে যা। ভেসে যাক যত লার্ভা, ভেসে যাক পানি রক্ত হোক অক্ত। যাক ভেসে যাক তোর স্রোতে আজ যত জুলুম আর যত পাপাচার। ভেসে যাক যত অনাচার, আর ভেসে যাক যত মিথ্যা। আয় বৃষ্টি আজ শহরে, আয় বৃষ্টি সব জেলাতে। আয় বৃষ্টি জনসভা আর ঈদ মার্কেট ঋষি মেলাতে। ভেসে যাক যত ময়লা, পুড়ে খাক হোক আজ কয়লা। সুখে থাক যত পরিবার, তুই আয় আয় সব ফেরি পরিবার। তুই আয় আজ হেসে উঠতে, তুই আয় আজ ফুল ফুটতে। তুই আয় আজ। আহা বৃষ্টি কি যে মিষ্টি লাগে সুবাস আজ। তুই আয় আজ, তুই আয় আজ। আসলে বৃষ্টিতেই আমাদের যত অনাচার ভেসে যাক, যত পাপ, যত তাপ, যত রক্ত, যত যুদ্ধ, যত অনাচার সব ভেসে যাক। সেটি আসলে আমাদের চাওয়া, যে বৃষ্টি আমাদেরকে আমাদের এই সমাজ থেকে দূর করে নিয়ে যাক সব কিছু। এটি আমার আরেকটি বই, সামীপ্য সুধা, এখান থেকে আমি একটি কবিতা পড়তে চাই। আসলে কবিদের কাছে তো সব কবিতাই তো অসাধারণ মনে হয়, সন্তানের মতো। কোনটা রেখে কোনটা পড়ি বলুন তো, খুঁজেই তো পারে। প্রত্যেকটা কবিতাই তো পড়তে ইচ্ছে করে। তো আমি আমার মাকে নিয়ে একটি কবিতা পড়ি, ছোট্ট একটি কবিতা। মা। রোগ শোক যারা দুঃখ বালাই, মাঝে ছুলে হয় ধন্য। মাইলো বলেই পৃথিবীটা এলো, আমিও মায়ের জন্য। গিরিপথে যদি দেখি সেই মুখ, দুর্বার গতি ভাঙতে। কষ্ট কি আর জয় করে নেই এভারেস্ট চূড়া রাঙতে। যদি দেখি বুকে সাগর আকুল, তুফানের ঢেউ গুনতে। হাসি মুখে আমি ডুবে যেতে পারি মমতার ডাক শুনতে। যদি ঘিরে ধরে ঝড়ের মাতম, আকাশের গতি চমকে। উঠবেনই মম সাহসের দেবী, দাঁড়াবেন ঠিকই থমকে। জড়াবেন তিনি স্নেহের আঁচলে, মুছবেন ঘাম মুছবেন। শত ভিড়ে তিনি আকুল হৃদয়ে, এই সুনামুখ খুঁজবেন। কোথাও কি আছে জগতের মাঝে, কোটি ফিরে কভু পাই যে। একজনই তিনি পৃথিবীর মাঝে, তুলনা তাহার নাই যে। আসলে পৃথিবীতে মায়ের চেয়ে তো আর কিছু বড় নেই। পৃথিবীতে আসলে সব কিছু
বদলে গেলেও মা কিন্তু বদলান না। মা কিন্তু শত ভিড়ে ঠিকই তার 10 হাতে সন্তানের সাথে দাঁড়িয়ে যান। মা হচ্ছে পৃথিবীর অমূল্য এক সম্পদ। মাকে নিয়ে কবিতা পড়লে আসলে এলোমেলো হয়ে যায় ভিতরটা। তো যাই হোক, আমি যেহেতু আমি প্রথমে বলেছিলাম যে জিলহজ মাস, আমি একটি কবিতা পড়তে চাই, কুরবানি। জিলহজ মাস বলে আমি এই কবিতাটি পড়ার লোভ সম্বরণ করতে পারছি না। কুরবানি। তার কাছে কি যাই কবু যাই? যায় না। তার কাছে কি রক্ত মাংস চামড়া হাড্ডি যাই কবু যায় না। তার কাছে যায় তাকওয়া এবং আল্লাহ ভীতি, তার কাছে যায় ভালোবাসা প্রাণের প্রীতি, তার কাছে যায় লেগে থাকা তওবা এবং ইস্তিগফার, যায় দোজখ ভীতি। তার কাছে যায় জীবন মরণ হিসাবখানি, তার কাছে যায় অহং বিভেদ হানাহানি, তার কাছে যায় তোর যে মনের যত কথা, তার কাছে যায় দুঃখ সুখার গ্লানি ব্যথা। তার কাছে যায় নিত্যদিনের রোজনামচা, যাই বা গোপন কিংবা প্রকাশ সব খরচা। যা তুমি চাও গোপন থাকুক সারা জীবন, কিংবা যা চাও প্রকাশিত সব বারতা। তার কাছে যায় সব কিছু আর সব কিছু যে, সেই যে রাখেন হিসাব তোমার স্বয়ং নিজে। পাপের হিসাব পুণ্য তোমার রাশি রাশি, সব সেখানে মজুদ থাকে। কি অদ্ভুত ম্যাজিক কি যে! তাই তো করো কুরবানি, আজ সময় হলো থাকতে সময় এই পৃথিবীর দরদ হলো। তাই তো করো সদ্ব্যবহার জীবন তোমার, ঘুমিও না এবার তোমার চক্ষু খোলো। দিনের শেষে সব কিছু যে থাকবে পড়ে, সন্ধ্যাবেলায় সঙ্গে নেবে নিজের ঘরে। সওদা গুছাও থাকতে সময় নেই হাতে আর, নফসকে এবার কুরবানি দাও ক্ষুধার তরে। কুরবানি দাও নফসকে এবং রাখো স্মরণ, কুরবানি দাও জীবন এবং তোমার মরণ। আসলে এই তো জীবন, আবার এই তো চোখের পলকেই আমরা নেই হয়ে যেতে পারি। এজন্য তো আমাদের আসলে সবসময় প্রস্তুতি নিয়েই থাকতে হয়। প্রস্তুত ছাড়া তো আসলে আর চলে না। আমার সময় একেবারে শেষের দিকে, এখানে আরও বেশ কিছু কবিতা ছিল আমি পড়তে চেয়েছিলাম। এবার আমি শেষে আমার এই যে প্রমিসড প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এখান থেকে আমি একটু পড়তে চাই। আমি দু একটি পড়তে চাই। প্রথমে যে দোতনা, আপনারা জানেন এটি আমি 11টি খণ্ডে বিভক্ত করেছি, 11টি পর্বে আমি ভাগ করেছি এবং প্রত্যেকটা পর্বে আলাদা আলাদা করে এক একটি কবিতার শিরোনাম করেছি। আমার এখানে যে প্রথম কবিতাটি দোতনা, এটি একটি নাত, এটি সুর করে সুন্দর করে করা যায়। আর আসলে পুরো কবিতাটি সুর করে করা যায় ইচ্ছা করলে, সেটি আর কি আমি পড়ছি আমার প্রমিসড প্রফেট মহাকাব্য থেকে দোতনা। সুখ্যাতি রাখ শিষ্য শিরে আমার নবীর নাম, মানব গুণের পূর্ণতা যার ছিলই অবিরাম। চরিত্র তার মাধুর্যময় প্রাণময়ী এক সুর, তার নূরেতে আলোকিত কাছের নিকট দূর। তার নামেতে শতক কোটি দুরুদেই নাম, মানব গুণের পূর্ণতা যার ছিলই অবিরাম। আলোকিত প্রস্ফুটিত থোকায় থোকায় ফুল, তার তুলনা নিজেই তিনি, নেই কিনারা কুল। এই পৃথিবীর শ্রেষ্ঠ তিনি দুনিয়া তামাম, মানব গুণের পূর্ণতা যার ছিলই অবিরাম। আমি আরেকটি কবিতা পড়তে চাই এই অধ্যায়েরই। এটির নাম হচ্ছে প্রার্থনা। আমি পড়ছি প্রার্থনা, প্রথম অধ্যায়েরই। জন্মের আগেই যিনি হলেন এতিম, তাহার না জানা কথা জানাও মনে। এমন গানের কলি আমাকে শোনাও, যেই গান কোনো দিন কেউ না শোনে।
অতীত ভবিষ্যৎ বর্তমান কালে এর আগে যেই গান বাজেনি সকালে। গদ্য পদ্য গান কিংবা কথায়, দুঃখ কষ্ট হাসি অথবা ব্যথায়, এমন আলোকিত করো হে হৃদয়, যে আলোয় ভরে যায় আধারে করম। এমন জ্ঞানের খনি করো হে উজাড়, যে জ্ঞানের কিছুটাও জানে না অধম। কেমন নূরের খনি কোনা লোক তার, যে আলোয় গড়ে ওঠে আকাশ জমিন। গড়িল নক্ষত্র নহর সাগর পাহাড়, গড়ে ওঠে বেহেশত তামান দোয়ার। নরকের বিভীষিকা ক্ষত গহ্বর, গড়ে ওঠে দেবদূত বৃক্ষ অমর। সমগ্র ভুবনের অধিপতি তুমি, অনন্ত চির তুমি অমর। তুমি শান্তি এবং তুমি সমর। সকল আরামের অধিকারী, বিচ্ছিন্ন দিক বিদিক আলো প্রভাই। যে জ্যোতিতে সততই পরিব্রাতা তুমি, সে জ্যোতি শুধু তার উৎসের খনি। আমাকে বলে দাও না বলা কথা, আমাকে শোনাও তুমি আদি শ্লোক গাথা। আমার হৃদয়ে রাখো সেই জ্যোতিকণা, যাহার আলোয় ভাসে পৃথিবী প্লাবন। হৃদয়েরই অজানা দ্বার খুলে দাও আজ, হে মহিম সকল সৃষ্টির মহিমা মহিম। অবারিত করে দাও প্রান্তর আমার, সমস্ত আগাছা তুমি করে দাও সাফ। সকল জঞ্জাল করে দাও মাপ, গোলাপে গোলাপে ফোটাও আমার প্রাচীর। উদ্ভাসিত জ্ঞান দিয়ে ঘ্রাণ দিয়ে সুরভি ছড়াও, উদ্ভাসিত ঘ্রাণ দিয়ে সুরভি ছড়াও। আমার পৃথিবী তুমি আলোতে ভরাও, ছায়াময় ছায়াতলে আমাকে জড়াও। হে মহিম সকল সৃষ্টির মহিমা মহিম। উজাড় হৃদয়ে দাও উদার দরদ, এতটুকু জ্ঞান দাও দাও হে গরদ। ভাষাকে করে দাও বৃক্ষ এমন, যার শিকড় তো মজবুত মাটিতে প্রথিত, শাখা আর ডাল সব আকাশে উত্থিত। পবিত্র বাক্য দাও বৃক্ষ আনাম, ছায়া দিয়ে মায়া দিয়ে ভালোবাসা ছোঁয়া দিয়ে, ফুলে ফলে ভরে দেব পৃথিবী তামাম। হে মহিম সকল সৃষ্টির মহিমা মহান। জীবন তো এক মুঠো, সময়ও সংকীর্ণ, আমাকে দাও তুমি প্রাণ সুধা আর, তোমার অমীয় বাণীর মহান ব্যানার। ইট চাপা ঘাসের মতো বর্ণহীন ভোর, গুহামুখ থেকে ভারী পাথর সরাও। ভেতরের অন্ধকার আলোয় ভরুক, আলোকিত হয়ে যাক ভেতর। বিস্ময়কার অন্ধকার গোপন কুটির, আলো জেলে দাও তুমি আলোকিত করো। মন্ত্রমুগ্ধি আমি বশীভূত করি উৎসমুখ আরো। যার উপর আলোর ঝর্ণা ঝরে না ঝড় ঝড়, তার কোনো তত্ত্ববিদ্যা আছে প্রয়োজন। সে তত্ত্ব যতই সত্য হোক না কেন, পানিহীন শূন্য মেঘের মতোই বিভ্রান্তিকর। এই জ্ঞান পিতলের খেলনা মতন, কিংবা সমুদ্র তীরে নুড়ির সমান। জানি না কোন সেই উপমা খাটি, আলো আর আধারে মতো বেমানান। আমাকে করো তুমি দিনের মতন, কিংবা করো দান চক্ষুষ্মান জ্ঞান, যে চোখের বিচ্ছুরিত আলোর নাচন বোরাকের গতি আনে পৃথিবী সমান। আসলে মহান আল্লাহর কাছে তো আমাদের প্রার্থনা, তিনি যদি আমাদেরকে কোনো কাজ করবার তৌফিক না দেন, সহজ করে না দেন, তাহলে আসলে সেটি আর সম্ভব হয়ে ওঠে না। তো এটি আমার প্রমিসড প্রফেট, এখানে আমি এভাবে আলাদা আলাদা করে আমি লিখেছি। এবং শেষে এসে যেটি উপসংহার, উপসংহারে আমি অতঃপর তিনি
এভাবে প্রথম থেকে শেষ অবধি সমাপ্ত। পুত পবিত্র মানুষের সেবায় উৎসর্গিত মহিমান্বিত এক জীবনের হলো অবসান। এতিম অবস্থা থেকে যা হয়েছিল উত্তর। সব পরীক্ষা ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে জীবনকে দেখিয়ে দেন সেই সে অনন্য জীবন, জীবনের জন্য, মানুষ মানুষের জন্য। পৃথিবীতে আর কি কোনো জীবন আছে যা জগতের অগ্নি পরীক্ষায় এমন অক্ষত, এমন পুষ্পিত, এমন স্নিগ্ধতা সারাটা সময় ছড়ায় এক সুরভিতা হৃদয়ের কাছে? বিনয় নম্র ধর্ম প্রচারক ভাগ্য নিয়ন্তায় তিনি। পৃথিবীর সব মিলে তার চেয়ে ক্ষমতার একক। নেই কেহ নৃপতি যে আরবের, সারা বিশ্বের তাহার তুলনা নিজে তিনি। আসলে তার তো কোনো তুলনা নেই। তিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ, তিনি তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। তার প্রতি আমরা শতেক কোটি দুরূদ পাঠাই, সালাম পাঠাই। তো এই হচ্ছে আমার কবিতা। তো আমি শেষে একটি কবিতা শুধু পড়তে চাই আমাকে নিয়ে, যে আমি আসলে আমার মধ্যে আমি কেমন, আমি নিজেকে কিভাবে দেখার চেষ্টা করি, সেইভাবে আর কি। আমার কবিতার শিরোনাম আমি ডক্টর শাহনাজ পারভীন। আমি ডক্টর শাহনাজ পারভীন, নিকনেম শাহানা, লেখক নাম শাহনাজ পারভীন। MA BEd, MPhil, PhD, লেখক এবং গবেষক, সম্পাদক এবং সংগঠকও বলতে পারেন। গল্পকার হিসাবে সুনাম আছে, তবে কেউ যখন কবি বলে ডাকেন তখন আমি বলতে যাই উড়াল পঙ্খী তখন কেছোয় আর ডানা। আর ডক্টরেট ডিগ্রিটা আমার নিজস্ব অহংকার। কিন্তু কি জানেন তো, এই পরিচয়গুলো নেহাত আমার ভাগ্যে এমনি এমনি জোটেনি। আমাকে অর্জন করতে হয়েছে চরম পরিশ্রম, নুন আর ঘামে। যখন মা গত হলেন তখন আমি মাত্র 6ষ্ঠ শ্রেণীতে। বাবা বিয়ে করলেন 7মে। ভাই বোনদের দায়িত্ব নিয়েছি আরও আগে। মায়ের অসুস্থতায় পড়াশোনাটা কিন্তু ছাড়িনি। ঘুমহীন রাতের ক্লান্তি অঙ্গ ক্লাসে ঢুলু ঢুলু চোখে ভর করত। গৌর স্যারের মমতায় পরক্ষণেই পুষে নিতাম বিচক্ষণতায়। মা বলতেন পড়াশোনা বাদ, বিয়েটির ব্যবস্থা করো মেয়ের। মেয়ে লোকেরা তো পড়ে কি লাভ, এত সব ঝামেলা আমার সহ্য হয় না, যত সব। অবশ্য বাবা চাইতেন মেধাবী মেয়েটি পড়াশোনা করুক, বড় চাকরিজীবী হোক, অন্তত বিয়ে বিটি, তারপরও অগত্যা। অবশেষে কত শত কাহিনী মেখে বিয়ে হলো একাদশ প্রথম বর্ষে। ইন্টার ফাইনাল দিতে পারবো কি পারবো না তা বুঝে উঠতে সময় নিয়েছিল ফর্ম ফিল আপ পর্যন্ত। এর পরের কাহিনী বিস্তর কষ্টার্জিত। সাথে ছিলেন তিনি, যার হাতে হাত থেকে শেকড় ছাড়ি মধুমতির। শত ঝড় ঝাপটা সামলিয়েছিলেন বটছায়ায়। স্বপ্নঘুরির লাটাই হাতে পাশে পাশেই আছেন আজ অবধি। উচ্চশিক্ষা, MPhil, PhD। সে জীবন ঘনিষ্ঠ কষ্টার্জিত গল্প শুনিয়ে আপনাদের আর বিরক্তির উদ্রেক করতে চাই না। আজ আমি একটি কলেজের ভাইস প্রিন্সিপাল। ভাগ্য প্রসন্ন থাকলে প্রিন্সিপাল হওয়ার কথা ছিল অনেক আগেই, হলো না। এতে আমি ক্ষুব্ধ নই মোটেও, মেনে নিয়েছি। তবে হতাশা ভর করে মাঝে মাঝেই। আপনারাই বলুন, তার কৃপা ছাড়া এ পৃথিবীতে কার কি হতে পারে? কি হয়, একটি গাছের পাতাও নড়ে না সময় কিংবা অসময়। যার ভাগ্যে যা থাকে তা তো হবেই নাকি? লাশ যেভাবে বেঁধে ফেলা হয় তার হাত পা সহ মাথা তক, সেভাবেই আমাদেরকেও বেঁধে ফেলা হয়েছে বহুবার। কিন্তু জানেন তো, কি আকস্মরিক শক্তিতে আড়মোড়া ভেঙে নতুন করে উঠে দাঁড়ায় আবার। কে যেন অদৃশ্য হাত বারবার বাড়িয়ে দেয় নির্ভরতায়, সশক্তিতে। আবারও স্বপ্নের পাখা মেলি অহর্নিশি। আবারও দেখবেন, এবারও স্বপ্নের পাখা মেলব নির্ভাবনায়। 30,000, 40,000, 50,000 মাইল ওপর থেকে উড়ে যাব অনাগত দিন। ব্রাহ্মীন। আমি শাহানা, ডক্টর শাহনাজ পারভীন।
আমার চারিদিকে মিথ্যের ঢেউ, আমার চারিদিকে ঘোর অমানিসা, আমার চারিদিকে রৌদ্রের মেঘ, জলহীন বৃষ্টির চাতকের দিশা। কি এসে যায় তাতে? আমি উঠছি, উড়বই উড়বই। এই আমার আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।